এক মাসেরও কম সময়ের ব্যবধানে আজ বসছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান, দৃশ্যমান হচ্ছে ১২০০ মিটার। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা আবুধাবিতে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী। জার্মানি ও আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন শেখ হাসিনা। বাংলাদেশে পেট্রোকেমিক্যাল ও সার কারখানায় বিনিয়োগ করতে চায় সৌদি আরব। আগামী মাসেই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর। এবং পাইলট সংকটে বন্ধ ঢাকা লন্ডন রুটের বোয়িং 787 ড্রিমলাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা। অন্য বিমানে প্রতি ফ্লাইটে গচ্চা যাচ্ছে ৩ কোটি টাকা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আজ বসছে সপ্তম স্প্যান। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর দুপ্রান্তে দৃশ্যমান হবে সেতুর ১২০০ মিটার। স্প্যানবাহী ক্রেনটি প্রায় ৫ কিলোমিটার দূরের পিলারের কাছে নিয়ে যেতে পুরো একদিন সময় লাগে। সেজন্য গতকাল সকালের দিকে নদীর মাওয়া প্রান্ত থেকে ৩৫ ও ৩৬ নম্বর পিলারের দিকে রওনা দেয় স্প্যানবাহী ক্রেনটি। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় ৬ পিলারের একটি মডিউলের কাজ। তার পাশেই নতুন মডিউলের প্রথম আর জাজিরা প্রান্তে ষষ্ঠ স্প্যানটি বসানো হয় গত মাসের ২৩ তারিখে। এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। স্প্যান বসানোর খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। সবুজ, আজ সকাল ৮টায় পদ্মা সেতুর অষ্টম স্প্যানটি বসানোর কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে একদিকে পদ্মা নদীতে ঘন কুয়াশা ছিল, অন্যদিকে কারিগরি কিছু জটিলতা তৈরি হয়েছে। দুটো মিলেই আসলে সকাল ৮টায় স্প্যান উঠানোর যে কার্যক্রম সেটি শুরু করা যায়নি। তবে স্প্যানটি বহন করে যে ক্রেনটি গতকালই নিয়ে এসেছে এই ৩৬ এবং ৩৫ নম্বর পিলারের মধ্যে স্থাপন করার জন্য, সেই ক্রেনটি কিন্তু নির্ধারিত দুটি পিলারের খুব কাছে অবস্থান করছে। এখনো আমরা দেখেছি যে সকাল 10:30 নাগাদ একবার চেষ্টা করা হয়েছিল স্প্যানটি নির্ধারিত পিলারের উপর তোলার, তবে সেটি খুব বেশি এগোয়নি। এখন আবারও প্রকৌশলীরা আমাদের জানিয়েছেন যে সকাল 11টার পর, অর্থাৎ কিছুক্ষণ পর আবারও আরেকবার চেষ্টা করা হবে স্প্যানটি নির্ধারিত পিলারের উপর তুলে দেওয়ার। মূলত এখানে দুটো কাজ রয়েছে সবুজ। একটি হলো ক্রেনটি এখন স্প্যানটি নিচে রয়েছে, সেটি শুরু করে প্রথমে উপরের দিকে তোলার চেষ্টা করবে। ক্রেনটি উপরের দিকে তোলার পর একটা নির্ধারিত উচ্চতায় তোলার পর সেটিকে আবার সামনে এগিয়ে নিয়ে আসা হবে দুটি পিলারের কাছাকাছি। আপনি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ক্রেনটি স্প্যান নিয়ে অপেক্ষা করছে এবং পুরোপুরি প্রস্তুত করে রাখা আছে এখানকার যে ৩৬ এবং ৩৫ নম্বর পিলার দুটি, এবং এই স্প্যানটি এনে পিলারের উপর বসানোর জন্য যে বিয়ারিংটির মাধ্যমে বসানো হবে সেটিও কিন্তু পুরো প্রস্তুত করে ফেলা হয়েছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে এই কাজটি ধরা হবে, এবং কাজটি ধরা হওয়ার পর যদি অন্য কোনো সমস্যা তৈরি না হয় কিংবা যে কারিগরি জটিলতাটি তৈরি হয়েছে সেটি যদি সমাধান করা সম্ভব হয়, তাহলে হয়তো ঘন্টা খানেকের মধ্যে, কাজ শুরুর ঘন্টা খানেকের মধ্যে স্প্যানটি তুলে ফেলা সম্ভব হবে। সবকিছু মিলে আমরা অপেক্ষা করছি যে যেহেতু 11টার পর কাজটি আবারও শুরু করার কথা রয়েছে, তাই কাজটি কতটা শুরু করা যায়, কতটুকু এগিয়ে নেওয়া যায় সেই বিষয়টি দেখার অপেক্ষায় রয়েছে। এবং হয়তো ধারণা করছি যে দুপুর 2টোর মধ্যেই কিন্তু সম্ভব হবে পুরো স্প্যানটি ৩৬ এবং ৩৫ নম্বর পিলারের মধ্যে বসিয়ে দেয়া, এবং তাহলেই কিন্তু দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতুর এই জাজিরা প্রান্তে 7টি স্প্যান এবং মাওয়া প্রান্তে একটি স্প্যান, সব মিলে ১২০০ মিটারের পদ্মা সেতু, যেটা অপেক্ষায় মূলত সবাই রয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি সবুজ যে আজকে এই স্প্যানটি উঠার পরপরই কিন্তু আমরা এই ৩৫ নম্বর পিলারের পাশে দেখতে পাচ্ছি যে ৩৪ নম্বর পিলার, সেটিও কিন্তু শতভাগ প্রস্তুত করা আছে, এবং একই সঙ্গে ৩৩ নম্বর পিলারটিও কিন্তু অনেকটুকু প্রস্তুত করা আছে। সবকিছু মিলে বলা যেতে পারে যে এই অষ্টম স্প্যানটি বসানোর পর হয়তো অল্প কিছুদিনের মধ্যে আরো 2টি স্প্যান বসিয়ে দেওয়া সম্ভব হবে। তার মানে খুব দ্রুতই কাজ এগুচ্ছে, যেটি বলা হচ্ছিল যে নকশা জটিলতা সমাধান হয়ে যাওয়ার পর কাজ খুব দ্রুত এগোবে, এবং সেটি হচ্ছে কিন্তু। তো আমরা সব কিছু মিলে আজকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে যে অষ্টম স্প্যানটি বসাতে কতটা সময় দরকার হয় এবং কতক্ষণের মধ্যে সেটি উঠে যায়। সেটি উঠে গেলে আমরা আপনাদের পরবর্তী ঘন্টার সংবাদে সেটি জানানোর সুযোগ রয়েছে, সেটি আপনাদের জানিয়ে দেব। এই ছিল সবুজ এখানকার সবশেষ খবর।
আজ বসছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান। সেই খবর জানাতে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল। এবার অন্য প্রসঙ্গ। জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 6:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। 6 দিনের সরকারি সফরে জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ও সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেন শেখ হাসিনা। জার্মানি সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রধান। এছাড়া পটুয়াখালীর পায়রায় দেশের সবচেয়ে বড় 3600 মেগাওয়াট ক্ষমতার এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জার্মানির সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। আরব আমিরাত সফরে দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়। আবুধাবিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে নৌ পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত 4টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে গতরাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগে বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি। এতে অর্থনৈতিকভাবে দেশ আরও সমৃদ্ধ হবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া জনগণের কাছে পৌঁছেছে বলেই 30 ডিসেম্বর নির্বাচনে মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আবুধাবি সেন্ট রেজিস হোটেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও আরব আমিরাতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সবার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে সেখানে বসবাসরত বাঙালি বিভিন্ন কমিউনিটির নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সরকার প্রধান। বলেন, আরব আমিরাত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদে প্রথম এই দ্বিপাক্ষিক সফর সফল হয়েছে বলে জানান। সরকার গঠন করার পর এটাই আমার প্রথম রাষ্ট্রীয় সফর, দ্বিপাক্ষিক সফর। কাজে প্রথমে দ্বিপাক্ষিক সফর আমি মনে করি অত্যন্ত সফল হয়েছে। বিশেষ করে বিনিয়োগ যায়, আবার তার জন্য যথেষ্ট আলোচনা করে খুব ভালো সাড়া পেয়েছি। আওয়ামী লীগ সরকার প্রবাসীদের প্রশিক্ষণ সহ বিশেষ সুবিধা তৈরি করে দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আরব আমিরাতের কারাগারে থাকা 700 বাংলাদেশিকে ফিরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এই সময় তিনি বিদেশের নিয়মকানুন মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। 700 মতো বাঙালি কারাগারে সাজাপ্রাপ্ত আছে, তো আমরা তাদেরকে ফেরত নেওয়ার ব্যবস্থা করছি। যখন যে দেশে যাবেন সে দেশের আইন মানতে হবে, যেন দেশের কোনো বদনাম না হয়। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ছিল 30 ডিসেম্বর নির্বাচন, যেখানে তরুণ ও নারীরা ব্যাপকভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবারে যে নির্বাচন আপনারা দেখেছেন, এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়েছে। এর কারণটা আর কিছুই না, আমরা যে ক্ষমতায় ছিলাম, দেশের যে উন্নতি করেছি, সেই উন্নয়নের ছোঁয়াটা মানুষের কাছে পৌঁছেছে। কারণ আমাদের উন্নয়নের সমস্ত পরিকল্পনাটা কিন্তু সমগ্র বাংলাদেশটা ঘিরে। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ 2 ব্যবসায়ী লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলী ও এনএমসি গ্রুপের চেয়ারম্যান বিআর শেঠি। তারা বাংলাদেশের স্বাস্থ্য, পর্যটন, রিটেল চেইন শপ সহ বিভিন্ন খাতে বড় আকারে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ। বড় অঙ্কের বিনিয়োগ সম্ভাবনা পর্যালোচনায় সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে আগামী মাসে। সফরে সার কারখানা, বিমান চলাচল, পেট্রোকেমিক্যাল সহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগ প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, উপযুক্ত পরিবেশ থাকায় সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশমুখী হচ্ছেন। হরিপদ সাহার রিপোর্ট।
সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার হিসেবে পরিচিত। এর বাইরে জ্বালানি তেল আমদানি ও দেশের আর্থিক খাতে বিনিয়োগ দুদেশের বাণিজ্যিক সম্পর্কের মধ্যে উল্লেখযোগ্য। দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে গিয়ে সেদেশের সরকার ও ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার আহ্বান জানান। সফরে কয়েকটি খাতে বিনিয়োগের সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় আগামী মাসে দেশটির বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী এবং অর্থনীতি ও উন্নয়ন মন্ত্রী সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। সফরকারীদের সামনে বিদ্যুৎ, জ্বালানি, সিমেন্ট, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, পুঁজিবাজার সহ ৩৫টির মতো সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প তুলে ধরা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু ওখানে আপনার র মেটেরিয়ালটা অ্যাভেলেবল গ্যাস, সেই জন্য সৌদি আরবে বাংলাদেশের জন্য একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি হতে পারে। ফার্টিলাইজারটা আমরা ব্যবহার করব এবং যারা কনসার্ন পার্টি আছে তাদেরকে নিয়ে আপনার মূলত যৌথ উদ্যোগে পেট্রোকেমিক্যালের একটি প্রস্তাবনা ওদের আছে এবং ধারণাটা এরকম যে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এটা বিশ্ববাজারকে অ্যাড্রেস করতে পারবে। সো এই ধরনের নিয়ে আরামকোর সঙ্গে কথাবার্তা হচ্ছে। এছাড়া সিভিল এভিয়েশনের ক্ষেত্রে প্রকল্প নেওয়া হতে পারে। ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেই সাথে গেল কয়েক বছরের রাজনৈতিক স্থিতিশীলতাও এদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সৌদি আরবের যে এখন যে ইনভেস্টমেন্টের যে কথাটা চলছে, এটা আসলে বহু কিছু ঘটনার আসলে একটা ফলাফল। সেটা হলো আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কমে সৌদি ব্যবসায়ীদের আগ্রহ বিভিন্ন দেশে বিনিয়োগ করার, এটা কিন্তু ম্যাটার করে। পাশাপাশি আমাদের এখানে বিনিয়োগের একটা পরিবেশে বন্দর, আমি উন্নয়নের কথা বলছি, রাস্তাঘাট উন্নয়নের কথা বলছি, আমার মেট্রো রেল, সব মিলিয়ে অবকাঠামো এবং অন্য বিষয়গুলো সিগন্যাল দিচ্ছে যে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের ব্যুরোক্রেসি এইখানে একটা বিনিয়োগের যে উত্থান সেটা তারা করতে চায়। বাংলাদেশের সৌদি বিনিয়োগের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে বলে জানিয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রের শহীদ মিনার এলাকায়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফয়সাল মুর্শেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, স্মৃতির মিনার আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আজ রাত 12:01 একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানানোর পর সারা দেশের মানুষের জন্য স্মৃতির মিনারটি অবমুক্ত করে দেওয়া হবে। তারা সবাই শ্রদ্ধা জানাবেন। এখানে নিরাপত্তা পরিস্থিতি চলছে, পর্যবেক্ষণ চলছে। আজকের রাত থেকে যে বড় আয়োজন, সেই আয়োজন ঘিরে যাতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় এখন সেই পরীক্ষা নিরীক্ষা চলছে। এখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, আর্চওয়ে বসানো হয়েছে। প্রত্যেকটি মানুষকে কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং আর্চওয়ের মধ্য দিয়ে কিন্তু সবাইকে এখানে প্রবেশ করতে হবে। যখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা জানিয়ে ফিরবেন তখন তারপর থেকে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হবে। এবং এখানে আলপনা আঁকা হচ্ছে, যে আলপনায় আসলে আমাদের 21কে ঘিরে যে স্লোগানগুলো ছিল, আমাদের 52 সালে যে স্লোগান রাজপথ কাঁপিয়েছে, আমাদের মাতৃভাষার অধিকার রক্ষায় যেটা প্রেরণা জুগিয়েছে, সেই স্লোগানগুলো লেখা হচ্ছে। এছাড়া 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে শ্রদ্ধা জানাবেন সেই শ্রদ্ধার ফুল নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। এবং এছাড়া আপনি জানেন যে মঙ্গলবার ডিএমপি কমিশনার এবং র্যাবের মহাপরিচালক দুজনই তারা এসেছিলেন স্মৃতির প্রাঙ্গণ পরিদর্শন, এবং তারা কিন্তু এখানে নিরাপত্তা পরিস্থিতি যেটা নেওয়া হয়েছে সেই ব্যাপারে তারা ব্যাখ্যা তুলে ধরেছেন। বলেছেন পুরো স্মৃতির প্রাঙ্গণ জুড়ে 4 স্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই নিরাপত্তা যাতে নিশ্চিতভাবে হয় সেই জন্য কিন্তু এখানে 6000 নিরাপত্তা সদস্য তারা এখানে মোতায়েন থাকবেন। আমরা এখানে র্যাবের উপস্থিতি দেখেছি, এসএসএফ এর উপস্থিতি দেখেছি, পুলিশের উপস্থিতি দেখেছি, এছাড়া সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আমরা দেখেছি। তারা সবাই কিন্তু এখনই দেখছে তারা কড়াকড়ি আরোপ করেছেন শহীদ মিনার প্রাঙ্গণে যাতে কেউ ঢুকতে না পারে সেই জন্য কিন্তু তারা কড়াকড়ি আরোপ করেছেন এবং এমনকি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকেও সেখানে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবং আপনি জানেন যে এই ভাষার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেরণা কিন্তু এখন শুধু আমাদের বাঙালিদেরকে প্রেরণা যোগাচ্ছে তা কিন্তু নয়, সারা বিশ্বে যারা অসংখ্য ভাষা রয়েছে প্রত্যেকটা দেশ কিন্তু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে। 1999 সালে যে ভাষা শুধু আমাদের সম্পত্তি হিসেবে নয়, যে ভাষা গৌরবান্বিত করছে পৃথিবীর সকল মাতৃভাষাকে, 1999 সালে থেকেই কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এটা পালিত হচ্ছে। সবুজ, এই ছিল এখানকার এই অবস্থা এবং এই নিরাপত্তা পরিস্থিতি চলবে এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা সবাই শ্রদ্ধা জানাবো আমাদের শহীদদের প্রতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতির সব শেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার ফয়সাল মুর্শেদ। গতকাল স্থগিত করা বসিলার তুরাগ নদী ভরাট করে গড়ে তোলা আমিন মমিন হাউজিংয়ে আজ উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ।
সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব। হ্যাঁ কামরুল, আপনি জানেন যে বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে যে উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটি, আজ তার 12তম দিন, অর্থাৎ চতুর্থ দফার তৃতীয় দিন। তো আজকে আমরা সকাল থেকে দেখছি কিন্তু বেশ জোরালোভাবেই উচ্ছেদ অভিযান চলছে। তো আমরা এই মুহূর্তে আছি সেই আলোচিত আমিন মোমিন যে হাউজিংটি রয়েছে ঢাকার একদমই কাছে, মোহাম্মদপুরের যে বসিলা বলা হয় সেই বসিলার তুরাগের পাড়ে। তা আপনি দেখছেন একদম আসলে কত অদ্ভুত বিষয়, এই যে আপনি যতটুকু এখন দেখছেন ফ্রেমে এই আমাদের ক্যামেরায়, সবটুকু জায়গায় কিন্তু তুরাগ। এবং আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এবং আপনি যে ছবিগুলো দেখছেন, এটা একদম প্রবাহমান তুরাগের জায়গা এবং এখান থেকেই নদী ছিল। কতটা আসলে অমানবিক এই দখলদাররা, আমিন মোমিন হাউজিং, তাই এই স্থানীয়রা বলছেন তারাই তুরাগের এই চ্যানেলটি পুরোপুরি বন্ধ করে দিয়ে এই হাউজিংটি গড়ে তুলেছেন। এবং আপনি দেখছেন এখন আমি যদি একটু ডান পাশে দেখাই, এই ডান পাশের যে ভবনগুলো আছে, একটি একতলা ভবন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডান দিকে, এটি হলো এই তুরাগ নদীর মাঝখানে একটি চর জেগেছিল, দ্বীপ মতো, যেটি আমরা দ্বীপ হিসেবে চিনি। তো সেই এই দ্বীপটির এই যে দ্বীপটি দেখছেন, এই দ্বীপটির দুপাশে কিন্তু দুটি চ্যানেল ছিল তুরাগের। তো এখন কিন্তু সে একটি চ্যানেল পুরোপুরি বন্ধ করে দিয়ে এমনই একটু অবৈধভাবে আমিন মোমিন হাউজিং করেছে স্থানীয় প্রভাবশালীরা। আপনি দেখছেন এই যে আমার সামনে কিন্তু এখন এই যতটুকু আপনি দেখছেন জমি দেখা যাচ্ছে, বালু দেখা যাচ্ছে, তারপরে যে নদীটি সেটি কিন্তু তুরাগের দ্বিতীয় চ্যানেল এবং এখন কিন্তু সেই চ্যানেলটি প্রধান চ্যানেল হয়ে গিয়েছে। এবং আর যেটি আগে প্রধান চ্যানেল ছিল সেটি পুরোপুরি মেরে ফেলে এই হাউজিংটি করা হয়েছে। তো আপনি দেখছেন সেই হাউজিংয়ের সমস্ত স্থাপনা, অবৈধ স্থাপনা এবং বিভিন্ন যে সীমানা প্রাচীর ছিল, বিভিন্ন দেওয়াল করা হয়েছিল। এবং আপনি দেখছেন আমার সামনে কিন্তু এই যে বিভিন্ন কলাম তৈরি করা হয়েছে, ভিত বলা হয় যেগুলোকে বিল্ডিং করার জন্য বা দেওয়াল করার জন্য, সেই কলামগুলো কিন্তু একদম মানে কতটা আসলে অমানবিক, তারা নদীর জায়গা দখল করে সেখানে আবার কলাম করে ভবন তৈরি করছেন, দেওয়াল তৈরি করছেন। তো এখন কিন্তু সেই জায়গাগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে এক্সকাভেটর দিয়ে, বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এটি করা হচ্ছে। এবং গতকাল কিন্তু এই হাউজিংটিতে যখন উচ্ছেদে এসেছিল বিআইডব্লিউটি, তখন কিন্তু উপর মহল থেকে নানান ফোন এসছে, তদবির এসছে এবং শেষ পর্যন্ত কিন্তু বিআইডব্লিউটি এর যিনি এখানে ছিলেন যুগ্ম পরিচালক এবং বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু উচ্ছেদটি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন তাদের অনিচ্ছা সত্ত্বেও। তো আজকে কিন্তু আবার আমরা জানি সরাসরি আবার একদমই যারা এই উচ্ছেদ অভিযানটি যাদের নির্দেশে হচ্ছে, নৌ পরিবহন মন্ত্রণালয়, তাদের নির্দেশে কিন্তু আজকে উচ্ছেদ অভিযানটি আবারও শুরু হয়েছে, যেটি গতকাল বন্ধ হয়ে গিয়েছিল। এবং আজকেও এই উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটি এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিজে এসেছেন, যিনি কিনা বিআইডব্লিউটি কেন্দ্রীয় বন্দর যে বিভাগ রয়েছে সেই বন্দর বিভাগের পরিচালক। তো আজকের উচ্ছেদ অভিযানটি তিনি সরাসরি নিজেই তদারকি করছেন এবং এখন পর্যন্ত কিন্তু আজকের এই উচ্ছেদে কোনো বাধা বা কোনো বিঘ্ন আমরা সকাল থেকে দেখিনি। বেশ ধারাবাহিকতা নিয়ে জোরালোভাবে এই উচ্ছেদটি চলছে। তো মোটামুটি কামরুল, আমার কাছে উচ্ছেদ অভিযানের ছিল সবশেষ খবর। গতকাল স্থগিত করা বসিলার তুরাগ নদী ভরাট করে গড়ে তোলা আমিন মোমিন হাউজিং এ আজ উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখান থেকে সব শেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। জাতিসংঘের নির্দেশিত বাণিজ্য ও মানবাধিকার নীতি নিয়ে গুলশানের একটি হোটেলে চলছে সেমিনার। সেখানে আছেন রিপোর্টার সানবীর রুপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুপল, নির্ধারিত যে তারা কিছু এজেন্ডা নিয়ে অবশ্যই এসেছেন, সেটি হচ্ছে গিয়ে মানবাধিকার এর ক্ষেত্রে বাণিজ্য কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, সেই বাণিজ্যিকভাবে দৃষ্টিকোণ থেকে না দেখে শ্রমিক এবং মালিক সব পক্ষকে একসাথে করে তাদের একটি উন্নত বাণিজ্য কাঠামো কীভাবে গড়ে তোলা যায় সেই বিষয়ে কিন্তু একটি সেমিনার চলছে। এবং সেই বিষয়ে সেমিনারে কিন্তু অংশ নিচ্ছে ইউএনডিপির প্রতিনিধিরা, আছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আছেন বাণিজ্য সচিব, আছেন শ্রম কল্যাণ সংস্থানের অতিরিক্ত সচিব এবং এছাড়াও কিন্তু বিভিন্ন প্রতিনিধিরা, কিন্তু দেশি বিদেশি প্রতিনিধিরা, তারা কিন্তু এসে এই সেমিনারে যোগ দিয়েছেন। তবে সেমিনারের প্রথম সেশনে যে আলোচনাটি উঠে এসেছে সেটি হচ্ছে 3টি পিলারের উপরে ভিত্তি করে 31টি এজেন্ডা তারা বলছেন যে সেই সমস্ত পালন করলেই এই বাণিজ্য কাঠামো শ্রমিক এবং মালিক পক্ষের সাথে একসাথে করে
একটি উন্নত কাঠামোতে পরিণত হবে। তবে এখনও পর্যন্ত তারা বলছেন যে ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড তারা এই যে কনসেপ্টটি সেই কনসেপ্টে কিন্তু তারা গ্রহণ করেছে এবং সেই কনসেপ্টে গ্রহণ করে তারা তাদের উন্নত জীবন ব্যবস্থা যেমন পেয়েছে তেমনি শিল্প এবং উৎপাদনমুখী যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। আরেকটি বিষয় কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন, সেটি আমাদের বাণিজ্য সচিব তিনি বলেছেন যে রানা প্লাজার পরে বাংলাদেশের শ্রম কল্যাণের জন্য বাংলাদেশ সরকার যে কাজগুলো করেছে সেই কাজগুলোকে ইতিবাচক হিসেবে দেখতে হবে বিশ্ব যে ক্রেতা সংস্থা আছে তাদেরকে। এবং তারা বলছেন যে এর সাথে সাথে বাংলাদেশ যে শ্রমিকদের উন্নয়নে যে কাজ করছে এবং বিশেষ করে মজুরি কাঠামো যে পুনর্গঠন করা হয়েছে সেই পুনর্গঠনের ফলে যে কাঠামো দাঁড়িয়েছে তার সেটি মূল্যায়ন করতে হলে এবং এই যে তাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টে বাস্তবায়ন করতে হলে কিন্তু ক্রেতাদেরকে এগিয়ে আসতে হবে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে ক্রেতারা আছেন তারা তাদেরকে যদি উৎপাদন যে পণ্যটি সেই পণ্যটি যে রপ্তানি করার পরে যদি দাম তারা বাড়ান পাশাপাশি, তাহলে হচ্ছে কি এই মানবাধিকার নিশ্চিতের ব্যবস্থা কিন্তু আরও উন্নত হবে। তারা এর মধ্যে তারা দুজনেই বক্তব্য রেখেছেন এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং তিনি এখনও পর্যন্ত বক্তব্য রাখেনি। তার বক্তব্য হয়তো আরও বেশি নির্দেশনামূলক কিছু উঠে আসবে। তো ইউএনডিপির তার প্রতিনিধিরা যারা জাতিসংঘ থেকে এসছেন তারা কিন্তু বলছেন যে তারাও এই বিষয়ে একমত যে শুধুমাত্র এক পক্ষ থেকেই শ্রমিক কল্যাণ বা মানবাধিকার এই সমস্ত বিষয় নিশ্চিত করা সম্ভব হবে না। শুধুমাত্র ব্র্যান্ডরাই পারে এবং গোটা বিশ্বের সব স্টেক হোল্ডাররাই পারেন এবং এই ব্যবস্থাকে পুনর্গঠন করতে। তো এখনও পর্যন্ত সেমিনারের প্রথম সেশনের খবরাখবর ছিল এইটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জাতিসংঘের নির্দেশিত বাণিজ্য মানবাধিকার নীতি নিয়ে গুলশানের একটি হোটেলে চলছে সেমিনার, সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার সানবীর রূপল। বঙ্গোপসাগরে মাছ সহ অন্যান্য সম্পদের মজুদ সম্পর্কে ধারণা নিতে জরিপ জাহাজ আরভি মিন সন্ধানী কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে মৎস্য ও সামুদ্রিক খাদ্য উৎপাদন বিষয়ক সেমিনারে অংশ নিয়ে একথা বলেন প্রতিমন্ত্রী। সমুদ্র বিজয়ের 4 বছর পার হলেও এখনও গভীর সমুদ্রের মৎস্য সম্পদ আহরণে বাংলাদেশ সফল হয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তি ও নৌযানের অভাবই এর অন্যতম কারণ। এসব সমস্যা সমাধানে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। সেমিনারে অংশ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, পর্যাপ্ত তথ্যের অভাব ও যোগ্য লোকবল সংকটও এ খাতের সামনে এগিয়ে যাওয়ার অন্যতম বাধা। যে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ আকর্ষণের সব দেশকেই কর্পোরেট খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আয়োজিত সেমিনারে এমন পর্যালোচনা তুলে ধরেন আলোচকরা। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে কর্পোরেট খাতে সুশাসনের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ওয়ার্ল্ড ব্যাংকের সদস্যভুক্ত সংস্থাটি। এতে অংশ নিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে বেশ কিছু বাধা তুলে ধরেন ব্যবসায়ী প্রতিনিধিরা। বাংলাদেশে এখন 269টি জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে বলে জানান দেশটির ঢাকায় নিযুক্ত সহকারী প্রধান তাকেশি ইতো। আমরা গত 10 বছরে বাংলাদেশে বিনিয়োগ বাড়িয়েছি 10 গুণ। পাইপলাইনে আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এখানকার অবকাঠামো ও জ্বালানি খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী। এটি খুবই তাৎপর্যপূর্ণ যে বাংলাদেশ ক্রমেই আকর্ষণে পরিণত হচ্ছে, কিন্তু কর্পোরেট খাতের সুশাসন, বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এখনো অগ্রগতি খুব সামান্যই। পাইলট সংকটে বন্ধ হয়ে গেছে ঢাকা লন্ডন রুটের বোয়িং 787 ড্রিমলাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা। এর মধ্যেই গেল 16 ফেব্রুয়ারি থেকে কমিয়ে ফেলা হয়েছে ডিসেম্বর থেকে চালু হওয়া নতুন 2টি ফ্লাইটও। এমন সিদ্ধান্তে হতাশ লন্ডন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে অন্য বিমান দিয়ে পরিচালনা করা প্রতি ফ্লাইটে গচ্চা যাচ্ছে 3 কোটি টাকা। শোয়েব কবিরের রিপোর্ট। অত্যাধুনিক বোয়িং 787 ড্রিমলাইনার দিয়ে গত বছরের 10 ডিসেম্বর থেকে ঢাকা লন্ডন রুটে সপ্তাহে 6টি ফ্লাইট পরিচালনা করার শিডিউল ঘোষণা করে বিমান। এরপর আধুনিক সেবার প্রতিশ্রুতি দিয়ে ঢাকঢোল পিটিয়ে টিকিট বিক্রি করা হয়েছিল। এতে ব্রিটেন প্রবাসীদের মাঝেও সাড়া পড়ে ব্যাপক। 271 আসনের অত্যাধুনিক ড্রিমলাইনারে চড়ার শখে অনেকেই টিকিট কেনেন হুমড়ি খেয়ে। তবে পাইলটের অভাবে মাত্র 3টি ফ্লাইট পরিচালনা করার পর তা বন্ধ হয়ে যায়। কারণ এর মধ্যে অনেক টেকনিক্যাল রিজন থাকে,
ক্রুদের সমস্যা থাকে, ক্রু যদি পর্যাপ্ত ক্রু না থাকে সেক্ষেত্রে কিন্তু 787 দিয়ে কন্টিনিউ 6 ডেজ ফ্লাইট অপারেট করা আমাদের জন্য মুশকিল। বোয়িং 787 ড্রিম লাইনার পরিচালনা নিয়ে একই তথ্য বিমান থেকে জানানো হয়েছে লন্ডনের বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোকে। ক্রু সার্টিফিকেশনটা আমরা যতটুকু আমাদেরকে বিমান কর্তৃপক্ষ থেকে জানিয়েছেন, ক্রু সার্টিফিকেশনটা কাজ চলছে এবং এটার সময়ের প্রয়োজন। তবে বিমানের অন্যতম লাভজনক এই রুটে ফ্লাইট পরিচালনা নিয়ে বিমান কর্তৃপক্ষের এই ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত ভবিষ্যতে প্রবাসী যাত্রীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। বিমান মারাত্মকভাবে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। বিমান যদি তার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হয় এবং বাংলাদেশি সহ বিদেশিদের কাছে তাদের গ্রহণযোগ্যতা রাখতে হয়, তাহলে এ ব্যাপারে আরো চিন্তা ভাবনা করে আগামীতে ফ্লাইট চালু করা উচিত। ফ্লাইট পরিবর্তনের কারণে 271 আসনের বোয়িং 787-এর 6টি ফ্লাইটের যাত্রী বহন করতে হচ্ছে 419 আসনের বোয়িং 777 উড়োজাহাজ দিয়ে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরে 3 গুণ বেড়েছে ফুলের দাম। এতে ফুল কিনতে এসে বেকায়দায় পড়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, 5 টাকার গোলাপ ফুল বিক্রি হচ্ছে এখন 20 টাকায়। কয়েকদিন আগেও 100টি গাঁদা ফুল 40 টাকায় বিক্রি হলে এখন বেড়ে 120 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, চলতি মাসে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ, কিন্তু তার তুলনায় আমদানি কম থাকায় দাম কিছুটা বেশি বলে জানান তারা। আগে যে ফুল 5 টাকা বা 60 টাকা ছিল, আজকে আমাদের কাছে এরা 20 টাকা নিল। ফুল নিতে আসছি, ফুলের দামটা একটু বেশি পাইলাম, যদি একটু কম পেতাম তাহলে ভালো হতো। কাস্টমারের চাহিদাটা বেশি, প্রোডাকশন কম। এখন সামনে যে বিশেষ দিনগুলো যাচ্ছে, এই ফেব্রুয়ারি মাসে মনে করেন 4টা থেকে 5টা অকেশন পড়ে। বন বিভাগের উদাসীনতা আর দখলদারদের কবলে পড়ে সৌন্দর্য হারাচ্ছে গাজীপুরের ঐতিহ্যবাহী শালবন। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে গাছ কেটে বনের মধ্যেই বসতি স্থাপন করছে দখলদাররা। বনের জমিতে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা। এতে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর। গাজীপুর প্রতিনিধি মনিরুল আলমের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছ-গাছালি কেটে উজাড় করা হচ্ছে বনভূমি। বনের জমিতে তৈরি হচ্ছে বসতভিটা। গাজীপুরের ঐতিহ্যবাহী শালবন ক্রমেই চলে যাচ্ছে দখলদারদের কবলে। স্থানীয়রা জানান, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রভাবশালীরা বনের জমি দখল করে তৈরি করছে বাড়িঘর ও শিল্প কারখানা। নির্বিচারে বনের গাছ কেটে বিক্রি করছে বন খেকোরা। এ ব্যাপারে বারবার অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি বন বিভাগ। পাতলা পাতলা কয়েকটা আছে গাছ, তারপরে গাছ ফরেস্টরও তো ক্লিয়ার তো হিট করে, আর হেরাই দিই যারা হের লগে তাই হেরাই গাছ কেটে এই সমস্ত জঙ্গল এনে তো উজাড় করে লাইছেন, কিছু নাই। বড় বড় ঘাস কেটে সমিলে চিরাই করে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় সেল দিচ্ছে। সমাজের মানুষ বলছে যে আমার ছেলে বিয়ে করামু, ছেলে বিয়ে করানোর জন্য একটা ঘরের প্রয়োজন, এই জন্য আমি একটা ঘর নিছি। বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে শালবনের অস্তিত্ব বিলীন হবে বলে আশঙ্কা পরিবেশবিদদের। 93টা শিল্প প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে যারা বনের জমি দখল করে এই শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা সুপারিশ করা হয়েছিল, কিন্তু অদ্যাবধি সেটা ধামাচাপা পড়ে আছে। এখনই সময় এই বনকে রক্ষা করার জন্য, না হলে সভ্যতা থাকবে না, প্রকৃতি থাকবে না। তবে বনভূমি রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যথাযথ কড়কড় স্থাপন করা যায় না বনাঞ্চলে, এটি বিধিমালা আছে, আইন আছে, তো সেটি আমরা বাস্তবায়ন করছি সব দিক থেকে, যাতে এই বনাঞ্চলটা বিশেষ করে শালগজের, এটি আমাদের প্রায় ন্যাশনাল সম্পদ, জাতীয় সম্পদ, বিশ্বের সম্পদ, শুধু এটি নষ্ট করতে আমরা দিব না। বন বিভাগের দেয়া তথ্য মতে গাজীপুরের 205টি মৌজায় 52,738 একর জুড়ে শালবনের আয়তন, যার মধ্যে 1000 একরেরও বেশি জমি বেদখল হয়েছে। সময় সংবাদ, গাজীপুর। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে আজ বসছে পদ্মা সেতুর 7ম স্প্যান। দৃশ্যমান হচ্ছে 1200 মিটার। কুয়াশার কারণে কাজে ধীরগতি। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি ব্যবসায়ী উদ্যোক্তারা। আবুধাবিতে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী। জার্মানি ও আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন শেখ হাসিনা। বাংলাদেশে পেট্রোকেমিক্যাল ও সার কারখানায় বিনিয়োগ করতে চায় সৌদি আরব। আগামী মাসেই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর। এবং পাইলট সংকটে বন্ধ ঢাকা লন্ডন রুটের বোয়িং 787 ড্রিম লাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা।
অন্য বিমানে প্রতি ফ্লাইটে গচ্চা যাচ্ছে 3 কোটি টাকা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।